জামাতের ব্যাপারটা একদম ভিন্নতর। তার সাফারের জায়গা থেকে সে কি করেছে, সে কি করে নাই, তার যে ছেলেগুলোকে ছাত্রলীগ করে বড় করলো, মানুষ করলো, এখন তারা ঘরের ছেলে ঘরে ফিরে আসলো, তাদের নৈতিকতাটা কি হবে ফিউচারে যখন তারা যদি কখনো রাষ্ট্র পরিচালনা করে? এই সন্তান, আমাদের সন্তান, তার নৈতিকতা কি হবে? আপনি তাকে দুই রকম লেভেলে মানুষ করেছেন। এটা একটা চরম নোংরামি, এটা মুনাফেকি। তা একজন মুনাফেক যখন রাষ্ট্রনায়ক হয় যদি, তাহলে সেই রাষ্ট্রের কি হবে? তো এই যে জামাত এই জিনিসটা চিন্তা করে নাই কখনো। জামাত এখন নিজে যেমন ঘোষণা দেয়, যেমন জামাত বলতে পারে না। এই যে মাস্টার মাইন্ডের কথা আসে, মাস্টার মাইন্ড কে? চিফ অ্যাডভাইজার অনেক সময় ভুলবশত বা না জানার বশত উনি বলে ফেলেছে অমুক 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 মাস্টার মাইন্ড, কিন্তু এখন কিন্তু অনেক কিছু বের হচ্ছে মাস্টার মাইন্ড কারা। ঘুরে ঘুরে যে জামাত কিন্তু বলতে পারছে না, সে আফসোস করছে, সে কখনো ধমকি দিয়ে বলে ফেলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছেলেটা তো ভিতরে ভিতরে শিবির করতো, তো শিবির কর্মী যখন ছাত্রলীগ হয়ে ছাত্রলীগের কোন পর্যায়ে গেলে আপনি দেখেন, কোন পর্যায়ে গেলে পথ পায়, তার কি মিছিল মিটিং করতে হয় নাই, তার স্লোগান দিতে হয় নাই, তার কি মানুষকে পিটাইতে হয় নাই? তা এই অবস্থা ছাড়া তো আর অন্য কিছু দেখি না। সো দ্যাট এই জামাত যদি আগামীতে যদি এই পাওয়ারের রাজনীতির মধ্যে সম্পূর্ণরূপে ঢুকে যায়, বাংলাদেশের না আপনি, না উনি, না আমি, না সমস্ত বাংলাদেশের মানুষ, না আমাদের সামনে যারা কলাকুশলী আছে তারা, কেউ টিকতে পারবে না, কেউ না। কারণ আমি ওই জায়গা থেকে ওইভাবে আমি বড় হতে চাই না। আমি আওয়ামী লীগের মাইর খেয়েছি, আমি আওয়ামী লীগের থেকে গুম হয়েছি, আমার জন্য আওয়ামী লীগ আয়না ঘর বানিয়েছে, কিন্তু তারপরেও আমি কিন্তু আমার নামেই বড় হয়েছি। হ্যাঁ, আমি কিন্তু অন্য নাম নিয়ে বড় হয়ে আমি কিন্তু এটা করতে পারি না। তো সেটা করে যখন তারা ফিরে এসছে ঘরের ছেলে ঘরে, সে ছেলেটা আসছে ঠিকই, তার চরিত্রটা আসে নাই। তো এই যে চরিত্র নষ্ট করার কারিগর যে জামাত, সেই জামাতের তো আসলে এটার জন্য বিচার হওয়া দরকার, কিন্তু কেউ বলবে না, এটা রাষ্ট্রে হতে দেওয়া যায় না। অবশ্যই সেক্ষেত্রে জামাতের পক্ষ থেকেও আসলে আজ যেহেতু কেউ উপস্থিত নেই, হয়তোবা তারা এই নিয়ে নীলুফার চৌধুরী মনি এবং আমাদের সাথে রয়েছেন সিপিবির সম্পাদক ডক্টর সাজেদুল হক রুবেল। এ পর্যায়ে আসলে বাম দলগুলো নিয়েই যদি কথা বলি, গত কয়েক বছর ধরেই কিন্তু আমরা দেখে এসেছি যে বাম দলগুলো নির্বাচন কিংবা আন্দোলন বজায় রেখে কাজ করেছে। তবে গত কয়েক বছর ধরে যদি বলি এবং 5 আগস্ট পরবর্তী সময়ে যদি বলি, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে হয়তোবা তাদেরকে দেখা যাচ্ছে, কিংবা রাজনৈতিক দলগুলো যেসব কথা বলছে সেই ধরনের কথাও কিন্তু, ভাষাও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার হতে দেখছি। তো সেক্ষেত্রে সাজেদুল হক রুবেল আসলে জানতে চাই যে রাজনীতির মাঠে বাম মোর্চাগুলোর সাথে এই বৈশিষ্ট্যটাকে কি আপনি সাংঘর্ষিক হিসেবে দেখছেন না? আসলে এটা সাংঘর্ষিকের ব্যাপার না, এটা হচ্ছে আমার রাজনীতির বিষয়। আমরা বাংলাদেশে একটা বাম গণতান্ত্রিক বিকল্পের লাইন নিয়ে রাজনীতি করছি দীর্ঘদিন ধরে, ঠিক আছে? এবং এই ক্ষেত্রে আমরা একেবারেই যে অনুদার তাও না, ঠিক আছে? কখনো কখনো অনেক বিষয়ে আমরা অনেকের সাথে সম অভিমুখীন একটা যাত্রা আমাদের রয়েছে। যেমন এই মুহূর্তে আমরা একটা গণতন্ত্রের কথা বলছি, আমরা যেমন বলছি এটা আমাদের বিবেচনায় বলছি, আমাদের যে পার্সপেক্টিভ, আমাদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি থেকে বলছি যে হচ্ছে ন্যূনতম যতটুকু সংস্কার প্রয়োজন তা করে নির্বাচন দিন। আমার এই কথার সাথে হচ্ছে আবার বিএনপি তাদের যে রাজনীতি, তাদের রাজনৈতিক জায়গা থেকে তারা বাংলাদেশকে যেভাবে দেখে, ঠিক সেখান থেকে তারা প্রয়োজন মনে করছে যে অতি দ্রুত নির্বাচন করা দরকার ন্যূনতম সংস্কার করে। ফলে দুজনের ভাষা এই মুহূর্তে মিলে যাচ্ছে, ঠিক আছে? আমাদের এই একটা দীর্ঘদিন আমরা হচ্ছে গিয়ে এটা শুধুমাত্র এই 15 বছরের বিষয় না, আমরা 90 দশকের 91-এর পর থেকেই আমরা হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এই যে বড় বড় রাজনৈতিক দলগুলো এবং সেই চেষ্টার মধ্যে শুধুমাত্র তো হচ্ছে আমাদের হচ্ছে নিজের বিল্ড আপ দ্য পার্টি বা বিল্ড আপ দ্য ফ্রন্টের কাজ না, অনেক সময় হচ্ছে জাতীয় অনেকগুলো ইস্যু হয়ে এসে পড়ছে। সেই ইস্যুর মধ্যে কখনো হতে পারে হচ্ছে যুদ্ধ অপরাধীর বিচার, সেই বিচার যখন আমরা চাইতে যাই তখন আমার সাথে অন্য কারো সুর মিলে যেতে পারে। আবার যখন আমি গণতন্ত্র চাই, আমি ভোটাধিকার চাই, তখন আমার সাথে বিএনপি সুর মিলে যেতে চাই। আমরা আমাদের লাইন ধরে অগ্রসর হচ্ছি এবং সেই লাইনে হচ্ছে যে যারা গণতন্ত্রের সংগ্রাম করছে, ঠিক আছে, এবং 5ই আগস্টের আগেও যে আমাদের লড়াই ছিল, সেই লড়াইয়ের ক্ষেত্রেও দেখবেন যে আমরা আসলে হচ্ছে যে একটা বড় প্ল্যাটফর্মে গিয়ে অংশগ্রহণ করি নাই। কমিউনিস্ট পার্টি কিন্তু একেবারে 16 তারিখ
ছাত্র হত্যার পরে সে হচ্ছে গিয়ে তার নিজস্ব ব্যানার নিয়ে সে মিছিল করেছে ছাত্র হত্যার বিচারে। 17 তারিখ সে তখন আমাদের ছাত্র একটা ছেলে মারা যায় উত্তরায়, মাহমুদ হাসান রিজভী। ফলে তখন ছাত্র কমিউনিস্ট পার্টি আবার সেই দাবিতে নিয়ে করেছে, বাম গণতান্ত্রিক জোটকে নিয়েছে। এরপরে সেটাখানে আমরা আরও ব্রডার লাইনে যাওয়ার চেষ্টা করছি। বাম গণতান্ত্রিক জোটের মধ্যেই আমরা সীমাবদ্ধ নাই, আমরা চাচ্ছি যে দেশপ্রেমিক যে শক্তিগুলো রয়েছে, প্রগতিশীল যে শক্তিগুলো রয়েছে, সেই সমস্ত দেশপ্রেমিক প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে সাথে নিয়ে একসাথে আমরা কাজ করতে চাই। তারা বামপন্থী না হলে হবে, কিন্তু তাকে দেশপ্রেমিক হতে হবে, গণতান্ত্রিক হতে হবে। এবং ফলে এই জায়গাটা আমরা একেবারে সংকীর্ণ কোনো জায়গা থেকে চাচ্ছি না, তবে আমরা চাচ্ছি যে এই যে পরিস্থিতি, রাজনীতির এই যে অপক্ষয়, সেই জায়গাটায় পাল্টাতে। মানে আজকে ব্যাপারটা এরকম যে শুধুমাত্র গণতন্ত্র বাঁচাতে হবে বা মানুষ বাঁচাতে হবে তা না, আজকে রাজনীতিটাও বাঁচাতে হবে। আজকে রাজনীতিটা খুব কঠিন হয়ে গেছে রাজনীতিবিদদের জন্য আর কি। তো সেই ক্ষেত্রে আমাদের এই একটু বিকল্প একটা পরিস্থিতি তৈরি করবার জন্য, বিকল্প একটা গণতান্ত্রিক শক্তি তৈরি করবার জন্য আমরা আমাদের লাইন নিয়ে একটা, আপনার ভাষা যেটা খুবই স্বতন্ত্র বলছেন, সেই স্বতন্ত্র লাইন নিয়ে আমরা কাজ করছি আর কি। অবশ্যই সেক্ষেত্রে আসলে নীলফার বা ভাই মাত্র বললেন যে আসলে রাজনীতিটা অনেক কঠিন হয়ে গেছে। নতুন রাজনৈতিক দল আসছে, নির্বাচনের আগে বিএনপিও নিজেদের গোছানোর চেষ্টা করছে। আমরা যদি বলি 31 দফার পর বিভিন্ন কাউন্সিল চলছে, জেলায় জেলায় সম্মেলন চলছে, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু নিজেদেরকেও আপনারা নতুন করে আসলে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন নির্বাচনের আগে। সেক্ষেত্রে সরকার যে গতিতে আসলে নির্বাচন আগাচ্ছে, কিংবা বিএনপি থেকে সবচেয়ে বেশি আসলে প্রেশারটা আসছে, প্রেশারটা ক্রিয়েট করা হচ্ছে নির্বাচনের রোড ম্যাপ দেওয়ার জন্য, নির্বাচন যত দ্রুত সম্ভব দেওয়া যায়, সেক্ষেত্রে সরকার এবং বিএনপির যে একটি সম্পর্কের টানাপোড়েন আমরা স্পষ্টত লক্ষ্য করতে পারছি। এটি নিয়ে আসলে আপনার মূল্যায়ন জানতে চাই, আপনি সেটিকে কিভাবে মূল্যায়ন করছেন, এবং দল হিসেবে আসলে বিএনপিকে আপনি কতটা বর্তমানে প্রস্তুত হিসেবে দেখছেন নির্বাচন নিয়ে? দেখেন, বিএনপি নির্বাচনের জন্য সব সময়ের মতোই প্রস্তুত। বিএনপি যত বড় দলটা, প্রত্যেকটা আসনে ধরেন 5-এর অধিক প্রার্থী দিতে পারে, এরকম বিএনপির অবস্থান 300 আসনেই। এবং বিএনপির অতীত রেকর্ড, দেশ পরিচালনায় অনেকগুলো রেকর্ড আছে সব মিলে। সো বিএনপি যত বড় দলটা গুছানো সবসময় টানা রিসাইক্লিং হচ্ছে। তো এইসব মিলে নির্বাচনের জন্য খুব একটা সমস্যা হওয়ার কথা না। আর যেটুকু সমস্যা হয় এটা সব সময় হয়, 1 বছর পরে দিলেও যা হবে, 2 দিন পরে দিলেও তাই হবে। কিন্তু বিএনপি যে কথাগুলো বলছে, আপনি যে কথাটা বললেন যে বর্তমান সরকার এবং বিএনপির মধ্যে যে টানাপোড়েনটা যদি বর্তমান সরকার মনে করে কিছু বলার নাই আমাদের, কারণ বাংলাদেশে এই মুহূর্তে যারা আছে, যে দলগুলো আছে, তার মধ্যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করার দায়িত্ব পেতে পারে, এটা মানুষ মনে করে, এবং অভিজ্ঞতা আছে, এবং এটা মানুষ মনে করে এই কারণে যে তার যে বড় একটা সংগঠন, মস্ত বড় একটা সংগঠন, সেই মস্ত বড় সংগঠনের জায়গায় সরকার যখন দেখে যে বিএনপির কথা বলা মানে এক ধরনের চাপ প্রয়োগের মতো হয়ে যায়, যে সরকার কি করবে। তো সরকার তখন বিএনপিকে আপনার কথা বললে ওটা মাথায় নেয়, এবং সরকারের তখন একটু মেজাজটা বিগড়ে যায়। সরকার তখন চিন্তা করে যে না, বিএনপিটা না বললেও পারতো, আমরা তো সংস্কার নিয়ে ব্যস্তই আছি, আমরা তো এটা ইলেকশন দিতেই চাচ্ছি, আগে স্থানীয় সরকারে যাই, তারপরে আমরা এটা করি। এই কাজগুলো সরকারের আপনার করছে বলেই বিএনপির সাথে একটা টানাপোড়েন হচ্ছে। বিএনপি চাচ্ছে না। বিএনপির নেতা আমাদের জনাব তারেক রহমান সাহেব, উনি বলেছেন যে এই সরকারের ব্যর্থ হওয়া মানে আমাদের ব্যর্থ হওয়া। এই সরকার সর্বোচ্চকরণে সফল হোক, এটা আমরা চাই এবং আমরা সহযোগিতা করতে চাই, কিন্তু তারপরেও যদি ব্যর্থ হয় সেটা তো আমাদের কিছু করার নেই। কারণ এটা বলেছেন উনি এই জন্যই, সরকারেরও তো বুঝতে হবে যে আমি তাদের সহযোগিতা নিব কিনা। এখন আমি সহযোগিতা করার জন্য এক পায়ে খাড়া, আপনি নিচ্ছেন না, আপনি বিপদগ্রস্ত, আমি দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছে, তারপরেও আপনি সহযোগিতা নিচ্ছেন না, তাহলে আপনাকে আমি কিভাবে সহযোগিতা করতে পারি? সরকারের এই জিনিসটা এইখানেই সরকার বিএনপিকে হয়তো ভয় পাচ্ছে। বিএনপি কিছু বলুক, এটা হয়তো সরকার মনে করছে যে বিএনপি না বলে এটা জামাত বলুক বা কিছু। এখন জামাতের অর্ধেক সরকারের মধ্যে আছে, অর্ধেক সেমি সরকারের মধ্যে আছে, অর্ধেক বাইরে আছে। কোথায় নয় জামাত? আকাশ পাতাল, যেখানে ভোট করবেন আগে দুষ্টামি করে ইউনিভার্সিটির জামাত আমার সঙ্গে থাকলে লস কি? সরকার এই জন্য মন্দের ভালো লস আর লাভ, আর সরকারের অভিজ্ঞতা নাই। সরকার এনজিও চালিয়ে অভ্যস্ত। এখানে ম্যাক্সিমাম নিয়ে আমি এক্সাম্পল বলছি, ম্যাক্সিমাম এখানে এনজিওর কর্মকর্তারা
তো এনজিওর কর্মকর্তারা যদি এখানে থাকে তো এনজিওর কর্মকর্তারা আপনার যে কোনো আপনি দেখবেন প্রত্যেকটা এনজিওর একটা সাইড বেছে নেয় তারা, কেউ বন পরিবেশ নেয়, কেউ মাইক্রো ক্রেডিট নেয় নাকি ভাই, কেউ এরকম। তো তারা একটা জায়গায় এক্সপার্টিস হয়, তারা দেশ সম্পর্কে এক্সপার্টিস না। সো এই জায়গাটায় দেশের আপনার মনে করেন যে সরকার যেটা করছে সেটা বিএনপির সাথে যাচ্ছে না, দলের লোকদের সাথে যাচ্ছে না। রাজনীতিতে আসলে তাদের যে অভিজ্ঞতাহীনতা সেটিও বিভিন্ন